আজকের 34 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের যে কাহিনী পাঠিয়েছে সে একজন রিক্সা চালক। তাহলে চলো তার ভাষাতেই বলছি। দাদা, আমি বেহালার পাশে রিক্সা চালাই, প্রায় 12 বছর হইল। দিন একটু ভাড়া কম, তাই রাতে বেশিরভাগ রিক্সা চালাই। কিন্তু একটা রাত্রি আমার গোটা জীবনটাই উল্টে দিল। সেই দিনটা ছিল জুন মাসের মাঝামাঝি। ভীষণ গরম, গায়ে জামা থাকলেও মনে হতো আগুনে পড়ছি। আমি টালিগঞ্জ থেকে ফাঁকা রিক্সা নিয়ে ফিরছি, মনেও একটু চিন্তা। বউ ফোন করে বলেছিল ছোট ছেলেটার জ্বর এসেছে, ওই জন্য আমি বাড়ির দিকে ফিরছিলাম। ঠিক তখনই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। সাদা সালোয়ার কামিজ, মাথায় ওড়না, মুখে যেন অদ্ভুত এক শান্ত ভাব, আর চোখ দুটো, দাদা আমি এরকম চোখ জীবনেও দেখিনি। যেন গভীর কুয়োর মতো, তাকালে ডুবে যাব। সে আস্তে গলায় বলল, দাদা কাজীপাড়া যাবেন? আমি বললাম, হ্যাঁ বসে পড়ুন। ও কিছু না বলেই চুপচাপ বসে পড়ল। আমি চালাতে চালাতে কয়েকবার জিজ্ঞেস করলাম, আপনি ঠিক কোথায় নামবেন? কিন্তু কোনো উত্তর নেই। আমি আর চোখে দেখলাম মুখে কেমন একটা দুঃখের ছায়া, চোখ ফেলে রেখেছে সামনের দিকে। তখন একটু ঘাবড়ে গেলাম। হঠাৎ বলল, ওই শ্মশানের সামনে নামিয়ে দেবেন। আমি থমকে গিয়ে বললাম, এত রাতে ওখানে নামবেন? সে খুব ঠান্ডা গলায় বলল, আমার লোকজন আসবে, চিন্তা করবেন না। আমি একটু হতভম্ব হয়ে রিক্সা থামালাম। মেয়েটা নামলো ধীরে, খুব ধীরে। এরপর আমি যে পিছন ঘুরে ভাড়া নিতে যাব, আর তখনই দেখি কেউ নেই। রিক্সার পিছন ফাঁকা, চারপাশ নিঝুম। শ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে আছি, গা কাঁপতে লাগলো। একটু দেরি না করে আমি রিক্সা ঘুরিয়ে এক দৌড়ে বাড়ি চলে এলাম। বউ বলল, কি হয়েছে তোমার? মুখ এমন সাদা হয়ে গেছে কেন? আমি বললাম, জানি না, আমি কাউকে রিক্সায় উঠিয়েছিলাম, পরক্ষণে তাকে আর পাইনি। সেই রাত থেকে আমি বুঝে গেছি সব যাত্রী মানুষ হয় না, কিছু যাত্রী আসে অন্য দুনিয়া থেকে। তারপর কয়েকদিন আমি রাতে রিক্সা বের করিনি। সত্যি বলছি দাদা, ঘর থেকে বেরোতে ইচ্ছা করতো না। বউ চিন্তায় পড়ে গেল, বলল, তুমি কি রিক্সা ছেড়ে দেবে? আমি বললাম, আমি আর সেই রাস্তা দিয়ে রিক্সা চালাইতে পারবো না, কিন্তু রুটি রুজির দরকার ছিল দাদা, তাই বাধ্য হয়ে আবার রাস্তায় নামলাম। তবে এবার ঠিক করলাম কাজীপাড়ার দিকটায় যাব না। তবে মানুষের কপালে যা লেখা থাকে তাকে এড়ানো যায়। তখন সেপ্টেম্বর মাস, পুজোর ঠিক আগের সময়। সেদিন রাত 10টার পর আমি রিক্সা চালিয়ে যাচ্ছিলাম হেজরার মোড় পেরিয়ে। হঠাৎ একটা ছোট্ট ছেলে আমার রিক্সা দাঁড় করালো। বয়স হবে 7 থেকে 8 বছর, পরনে পায়জামার গেঞ্জি। ছেলেটা কাঁদছিল খানিকটা। বলল, দাদা আমার মা হারিয়ে গেছে, বাড়ি পৌঁছে দেবেন? আমি বললাম, তুই একা কোথা থেকে এলি? ছেলেটা কিছু বলল না, শুধু বলল, আমার বাড়ি কাজীপাড়ায়, ওই শ্মশানের পাশেই। হাত ঠান্ডা হয়ে গেল আমার। আমি বললাম, না রে ভাই, অন্য রিক্সা নেই। কিন্তু ছেলেটা হঠাৎ কেঁদে ফেলল, বলল, মা আসবে, মাকে খুঁজতে গেছি, ওনার পথ চেনা নেই। আমি কি করতাম দাদা? মনটা কেমন নরম হয়ে গেল। ভাবলাম, একটা ছোট্ট বাচ্চা যদি সত্যি বিপদে পড়ে থাকে। তাই বললাম, ঠিক আছে চলো। ছেলেটা উঠে বসলো। আবার সেই রাস্তা, কাজীপাড়ার দিকে এগোচ্ছি আমি। মনে মনে শুধু প্রার্থনা করছিলাম এবার কিছু যেন না হয়। কিন্তু সেই ছেলেটা একটাও কথা বলছে না এবার, শুধু সামনের দিকে তাকিয়ে আছে।
চোখের পাতা পর্যন্ত নড়ছে না। আমি জিজ্ঞেস করলাম, তোর বাড়ির নাম্বার কি, কোথায় নামাবো? সে কিছুই বলল না। তারপর হঠাৎ বলল, ওই যে মা দাঁড়িয়ে আছে শ্মশানের গেটের সামনে, থামান। আমি কাঁপতে কাঁপতে রিক্সা থামালাম। পিছন ঘুরে দেখি রিক্সা ফাঁকা, ছেলেটা নেই। আর শ্মশানের গেটেও কাউকে দেখলাম না। আমি তখন আর কিছু ভাবিনি, রিক্সা ফেলে প্রায় দৌড়ে বাড়ি চলে এলাম। সেই রাতে জ্বর এলো, 3 দিন বিছানায় পড়ে রইলাম। জ্বর সেরে উঠতে কয়েকদিন লেগেছিল দাদা। শরীর তো ঠিক হয়, কিন্তু মন সেটা তো আর সহজে ছাড়ে না। সারাক্ষণ একটা অদ্ভুত অস্বস্তি, মনে হচ্ছিল কেউ সবসময় পাশে আছে, নিঃশ্বাস ফেলছে আমার গায়ে গায়ে। ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখলেও অন্ধকার যেন মনে বসে গেছিল। বউ বলতো, তুমি বদলে গেছো, আগের মতো হাসো না, কথা বলো না, কিসে এত ভয় পাচ্ছ? কিন্তু আমি কি করে বলি দাদা, যে ভয়টা আমি দেখেছি সেটা কেউ না দেখলে বুঝবে না। 1 মাস কেটে গেল, পেট তো আর বসে থাকবে না। তাই একদিন সাহস করে সন্ধ্যাবেলা রিক্সা নিয়ে বের হলাম। ঠিক করেছিলাম কিছুতেই কাজীপাড়া বা শ্মশানের দিকটা যাব না। রাত তখন প্রায় 10টা বাজে। রাসবিহারীর মোড়ে দাঁড়িয়ে আছি। তখন একজন রিক্সায় উঠল। লোকটা ভারী গম্ভীর চেহারার, পরনে পাঞ্জাবি, চোখে চশমা, গলা ভারী করে বলল, কাজীপাড়ার শ্মশানের পাশের পুরনো বাড়িটা জানো, সেখানে নিয়ে চলো। আমি এক মুহূর্তে ঠান্ডা হয়ে গেলাম। বললাম, না বাবু, আমি ওই দিকটায় যাই না। লোকটা হেসে বলল, ভয় পেও না, আমি রোজ যাই, পুরনো বাড়ি, আমার নিজের। আমি বললাম, ওই বাড়িতে কেউ থাকে? লোকটা বলল, থাকার কি আছে, আমার বউ মেয়ে ছিল, তারা তোর এখন নেই, আমি একা থাকি, বাড়িটা ছেড়ে যেতে পারি না। আমার বুক কেঁপে উঠল। আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ের নামটা কি ছিল? লোকটা একটু চমকে গিয়ে বলল, অদিতি। আমার হাতের রিক্সার হ্যান্ডেল কেঁপে উঠল। অদিতি, সেই নাম, সেই সাদা সালোয়ার কামিজ পরা মেয়ে। কণ্ঠ শুকিয়ে গেল আমার। খুব ধীরে বললাম, আপনার মেয়ে কি অনেক বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল? লোকটা এবার স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নাড়ল আস্তে করে, বলল, হ্যাঁ, তখনও ক্লাস 12-এ পড়ে। একদিন সন্ধ্যায় একা বেরিয়ে যায়, বলেছিল ট্রেনে যাবে বান্ধবীর বাড়ি, রাতে আর ফেরেনি। লাশটা পাওয়া গেছিল শ্মশানের পাশেই, ভীষণভাবে ছিন্ন ভিন্ন। আমার বুক ভারী হয়ে গেল। আমি বললাম, আপনার মেয়েকে আমি দেখেছি বাবু, একবার না, 2-2বার। রিক্সায় উঠেছিল ও, ওই রাস্তা ধরে যেতে চেয়েছিল। লোকটা থ হয়ে গেল। আমি আবার বললাম, শুধু মেয়েই নয়, একদিন একটা ছোট ছেলে উঠেছিল রিক্সায়। সে ওই বাড়িতে যেতে চাইল, বলেছিল ওর মা হারিয়ে গেছে। এখন বুঝতে পারছি সেটা হয় তোর মায়ের ছায়া বা ওরই এক রূপ। লোকটার চোখে জল চলে এলো। সে বলল, তুই কি জানিস, অদিতি চলে যাওয়ার পর 1 বছরের মধ্যে ওর মা গলায় দড়ি দেয়, বলতো ওকে ডাকলে শুনতে পাই। ছেলেটা হয়তো সেই আকাঙ্ক্ষা, মায়ের আত্মা, যার সন্তানের খোঁজে ঘোরে। আমরা দুজনে স্তব্ধ হয়ে গেলাম। সে শুধু বলল, তুই যে বললি অতিথি এখনো আসে, সেটা জানাটা আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। হয়তো ওর আত্মা শান্তি পায়নি এখনো। আমি বললাম, তবে আপনার উচিত ওর জন্য কিছু করা। গঙ্গার জল ছিটিয়ে দিন ওর ঘরে, পুরোহিত ডেকে শান্তির পাঠ করান। লোকটা মাথা নাড়ল, বলল, করব ভাই, অবশ্যই করব। আমি জানি তুই না থাকলে আমি কোনোদিনই জানতে পারতাম না ও এখনো আসে, কাউকে খোঁজে। সেদিন রাতে আমি আর টাকা পয়সা নেইনি,
শুধু একটা শান্তি নিয়ে ফিরছিলাম। জানতাম অদিতি সত্যি এসেছিল, আমার রিক্সায় বসেছিল, আর সে হারিয়ে যায়নি। কারো অপেক্ষায় থাকে, রিক্সার চাকা ঘোরে, আর তার সঙ্গে ঘোরে এক একটা আত্মার কাহিনী। আমি শুধু একটা সাক্ষী ছিলাম। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।